প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তেজগাঁও মডেল হাই স্কুলে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই সকালের সুপ্রভাত জানাচ্ছি তোমাদের। আজকে আমরা দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বই হতে পঞ্চম অধ্যায়ের ব্যবসার আইনগত দিক পাঠ হতে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় বীমা, অর্থাৎ ব্যবসায়ের বীমা কি এবং ব্যবসায়ের বীমার প্রয়োজনীয়তা কি, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে বীমার বিভিন্ন দিক, বীমার প্রয়োজনীয়তা, বীমা কিভাবে কাজ করে, বীমার সুবিধা কি, এ সকল বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে সর্বপ্রথম আমাদের জানা উচিত বীমা বলতে কি বোঝায়, অর্থাৎ বীমা কি। কোনো না কোনো কারণে ব্যবসায় ক্ষতির সম্ভাবনাকে ব্যবসায় ঝুঁকি বলে। ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা হয় না। প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকির সম্মুখীন হয়। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে ঝড়, বন্যা, সাইক্লোন, অতিবৃষ্টি অন্যতম। এছাড়াও চুরি, ডাকাতি, অপহরণ, অগ্নি, নৌ, রেল ও মোটর দুর্ঘটনার কারণে ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এসব ঝুঁকি পরিহার করা বা কমানোর ক্ষেত্রে বীমাকরণ একটি গুরুত্বপূর্ণ উপায়। বীমা একটি ব্যবসা, অর্থাৎ বীমাকে এক প্রকার ব্যবসাও বলা যায়। তাহলে আমরা বলতে পারি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বহু ধরনের দুর্ঘটনার সৃষ্টি হয়। এই সকল দুর্ঘটনায় যাতে সম্পূর্ণ ব্যবসাটা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং ওই ব্যবসায়ের মালিক যাতে নিঃস্ব হয়ে না যায়, ওই ব্যবসাটাকে আবার পুনরুজ্জীবিত করার যে কৌশল, সেটাই হচ্ছে বীমা। অর্থাৎ কোন ব্যক্তি একটা প্রতিষ্ঠান চালু করার সাথে সাথে সে যদি ওই প্রতিষ্ঠানকে বীমাকৃত করে, তাহলে ওই প্রতিষ্ঠান যে সকল ঝুঁকির সম্মুখীন হবে, সেই ঝুঁকির ক্ষতি, যে পরিমাণে ক্ষতি হবে, সেই ক্ষতির একটা অংশ বীমা কোম্পানি বহন করবে। তাহলে আমরা বলতে পারি ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকি থাকবে, সেই ঝুঁকি বা ক্ষতিগ্রস্ত হলে যে প্রতিষ্ঠান আর্থিকভাবে সহায়তা প্রদান করে, ওই প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত বা পুনরায় চালানোর জন্য সহযোগিতা করে, তাকেই বলা হয় বীমা। বীমা প্রতিষ্ঠান হতে পারে, পরিবহন খাতে হতে পারে, ব্যক্তি মালিকানা হতে পারে এবং ব্যক্তিগত হতে পারে। অর্থাৎ কোন ব্যক্তি সেও তার নিজের বীমা করতে পারে। তাহলে যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বিষয় সম্পত্তি সম্পর্কিত কোনো ঘটনাজনিত ক্ষতি বা ঘটনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়, তাকে বীমা চুক্তি। অর্থাৎ ওই প্রতিষ্ঠান বা ওই ব্যক্তি বীমা কোম্পানির সাথে একটি নির্দিষ্ট প্রিমিয়ামের মাধ্যমে, এটা সে বার্ষিক হতে পারে, মাসিক হতে পারে বা একক বিষয়ে হতে পারে, অর্থাৎ একটি টপিক্সের উপরে বীমা চুক্তি হবে, ওই কাজটা শেষ, বীমা চুক্তিও শেষ। এরকম বিভিন্ন আঙ্গিকে বীমা চুক্তি হতে পারে। অর্থাৎ বীমা কোম্পানির সাথে ওই ব্যক্তি তার সুবিধা অনুযায়ী তার সমস্যা সম্পর্কিত বিষয়ে তুলে ধরে বীমা কোম্পানির সাথে একটি আলোচনার মাধ্যমে, একটি নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানের মাধ্যমে একটি চুক্তি সম্পাদন করে থাকে। উক্ত ক্ষতিপূরণের জন্য নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য স্বীকৃত হয় তাকে বীমাকারী, এবং যার ক্ষতিপূরণের জন্য বা যাকে অর্থ প্রদানের জন্য উক্ত চুক্তি সম্পাদিত হয় তাকে বীমা গৃহীত বলে।
চুক্তি অনুযায়ী বীমাকৃত এককালীন বা নিয়মিত কিস্তিতে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ বীমাকারীকে প্রদান করে তাকে প্রিমিয়াম বলা হয়। বীমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয় তাকে বীমাপত্র বলা হয়। বীমাপত্রে বীমার যাবতীয় শর্ত লিখিত থাকে। বীমাকে ক্ষতিপূরণের চুক্তিও বলা হয়, তবে জীবন বীমার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বীমা ব্যবস্থা চালু আছে। 1938 সালে উপমহাদেশে পূর্বকৃত বীমা আইন এতদিন চালু ছিল। উক্ত আইনের পরিবর্তিত সংশোধন করে 2010 সালে নতুন আইন প্রণয়ন করা হয়েছে, যা বীমা আইন 2010 নামে পরিচিত। তাহলে এখন আমরা জানবো বীমার প্রয়োজনীয়তা কি। এতক্ষণ আমরা বীমা কি, কিভাবে বীমা চুক্তি করা হয় এই বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা জানবো বীমার প্রয়োজনীয়তা কি। একজন ব্যবসায়ীর জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঝুঁকি নিরূপণ। পণ্য উৎপাদন বিক্রয়ের বহুবিধ ঝুঁকি বিদ্যমান, যেমন কোন জিনিসপত্রের ভৌতিক ক্ষতি, চুরি, কর্মচারী ক্রিয়া, আকস্মিক দুর্ঘটনা, আগুন, জাহাজ ডুবি ইত্যাদি ঘটনার কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে কোনো মুহূর্তে ক্ষতির সম্মুখীন হতে পারে। বীমাকারী প্রতিষ্ঠান বিমাকৃত ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে উল্লেখিত প্রদত্ত বীমার বিনিময়ে এই জাতীয় ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিয়ে থাকে। ব্যবসায়ের জন্য এই বীমা অত্যন্ত সহজ। বীমাকারী প্রতিষ্ঠান না থাকলে ঝুঁকির আশঙ্কা অনেক ব্যবসায়ীকে ঝরে যেতে হবে। প্রাথমিক পর্যায়ে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। তাই ব্যক্তিগত ব্যবসায়ের ঝুঁকিগত প্রতিবন্ধকতা বিরাজমান অনিশ্চয়তা দূর করে ব্যবসায় নিরবিচ্ছিন্ন পরিচালনার জন্য বীমার প্রয়োজনীয়তা খুবই বেশি। অর্থাৎ বীমার প্রয়োজন অত্যন্ত বেশি। অর্থাৎ বীমা ছাড়া কোনো প্রতিষ্ঠান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবার আমরা জানবো বীমার প্রকারভেদ। তাহলে বীমার প্রকারভেদ কি কি পাই আমরা? বর্তমানে বিভিন্ন প্রকার বীমা প্রচলন রয়েছে। এর মধ্যে 4 প্রকার বীমা সর্বাধিক প্রচলিত। এক হলো জীবন বীমা, দুই হলো নৌ বীমা, তিন হলো অগ্নি বীমা, এবং 4 হলো ঘটনা। তাহলে এখন আমরা জানলাম বীমা মূলত 4 প্রকার। কি কি? এক হলো জীবন বীমা, এরপর হলো নৌ বীমা, হলো অগ্নি বীমা এবং দুর্ঘটনা বীমা। বর্তমানকালে মানুষ ক্রমশই বীমার সুবিধা উপলব্ধি করার উপরন্তু 4 প্রকার বীমা ছাড়াও আরো কয়েক শ্রেণীর বীমা প্রচলন রয়েছে, যেমন সৌর্য বীমা, বিশ্বস্ততা বীমা, দাঙ্গা বীমা, দায় বীমা, মোটর গাড়ি বীমা, শস্য বীমা ইত্যাদি। তাহলে আমরা মূলত যে 4টি বীমা প্রচলিত আছে, যে বীমা 4টি সবচেয়ে গ্রহণযোগ্য, সকল ব্যক্তি ব্যবহার করে থাকেন বা সকল ব্যক্তি যে বীমাগুলো করে থাকেন, এই 4টা বীমা সংক্রান্তে আমরা আজকে আলোচনা করব। তাহলে এখন এই 4টি বীমা প্রথম হলো কি? জীবন বীমা। তাহলে এবার জীবন বীমা সম্পর্কে আমরা জানি। বীমা ব্যবসায় জনপ্রিয় হচ্ছে জীবন বীমা। যে বীমা চুক্তির মাধ্যমে বীমাকারী বীমা কিস্তি বিনিময়ের মাধ্যমে বীমা গ্রহণকারী ব্যক্তি বা তার নির্বাচিত ব্যক্তি উত্তরাধিকারীকে একটি বিশেষ সময়ের পরে বা বীমাগ্রহীতার মৃত্যুতে বীমাকৃত অর্থ প্রদান করে থাকে, সেই বীমা চুক্তিই জীবন বীমা বলে। এই বীমার বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন। যেহেতু মানুষের জীবন ক্ষতিপূরণের নিশ্চয়তা কেউ দিতে পারে না, তাই জীবন বীমাকে ক্ষতিপূরণের চুক্তিই জীবন বীমা বলা
বীমা চুক্তি বলা হয় না। কারণ এই বীমাটা হচ্ছে কোনো ব্যক্তি, অর্থাৎ সে যতদিন একটা নির্দিষ্ট মেয়াদ হতে পারে, 12 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর, অর্থাৎ বীমার নিয়ম অনুযায়ী সে একটা বীমা প্রিমিয়াম গ্রহণ করবে, প্রতি বছর সে কিস্তি প্রদান করবে এবং ওই ব্যক্তি যতদিন জীবিত থাকবে সে নিজে চালাবে। যখন ওই ব্যক্তির নির্দিষ্ট মেয়াদ শেষ হবে তখন তার এই যে নির্দিষ্ট প্রিমিয়ামটা, সেই প্রিমিয়ামটা নিজে সংগ্রহ করতে পারে। যদি ওই ব্যক্তি কোনো দুর্ঘটনাবশত মারা যায় তাহলে ওই ব্যক্তি বীমা কোম্পানির সাথে যে বীমা চুক্তি করেছিল ওই পরিমাণ অর্থ ওই বীমা কোম্পানি তার পরিবারকে, অর্থাৎ তার নমিনিকে সেই আর্থিক সহায়তা প্রদান করে। এটা হচ্ছে জীবন বীমা। এরপরে আছে আমাদের ছিল নৌ বীমা, অগ্নি বীমা। এটা দিয়ে আমরা আলোচনা করি অগ্নি বীমা। যে বীমা চুক্তির মাধ্যমে বীমা গ্রহীতা ব্যক্তিকে অগ্নিজনিত ক্ষতিপূরণ দান করা হয় তাকে অগ্নি বীমা বলে। সাধারণত পণ্য, ঘরবাড়ি, গুদাম, কারখানা, যন্ত্রপাতি ইত্যাদি আগুনে পুড়ে যাওয়ার ক্ষেত্রে সুরক্ষার জন্য অগ্নি বীমা করা হয়। এরপরে আমাদের ছিল নৌ বীমা। যে বীমায় নদী ও সামুদ্রিক যাত্রা থেকে সৃষ্ট ঝুঁকির জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে নৌ বীমা বলা হয়। সারা পৃথিবী ব্যবসা বাণিজ্যের অধিকাংশ পণ্যই নৌপথে পরিবহিত হয়। তাই নৌপথে বিরাজমান ঝড়ঝঞ্ঝা, ঢেউ, সুনামি, দস্যুতা, যুদ্ধ বিগ্রহ সহ সকল ঝুঁকি এড়াতে নৌ বীমা হয়। অর্থাৎ বিদেশ থেকে কোনো ব্যবসায়ী পণ্য আমদানি করবে, সেক্ষেত্রে ওই পণ্যটা পথে যে কোনো দুর্ঘটনা কবলিত হতে পারে, জাহাজ ডুবি, বন্যা, তারপরে কোনো সন্ত্রাসী আক্রমণ, জাহাজে আগুন ধরে যেতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ওই ব্যবসায়ী পণ্যটা নাও পেতে পারে। এই যে একটা ঝুঁকি থেকে যায়, এই ঝুঁকি রক্ষার জন্য সে কি করে, নৌ বীমা করে। অর্থাৎ পণ্যটা তার কাছে না পৌঁছা পর্যন্ত ওই বীমা কোম্পানি সকল দায় বহন করে। যদি পণ্যটা তার কাছে পৌঁছায় তাহলে বীমা কোম্পানি আর তার জন্য কোনো কাজ করবে না। যদি কোনো দুর্ঘটনায় তার পণ্যটি খালাপি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ওই বীমা কোম্পানি তার যে সকল পণ্য আমদানি করছিল বা রপ্তানি করছিল সেই সকল পণ্যের সমমূল্যমান অর্থ তাকে প্রদান করবে। সেক্ষেত্রে ওই ব্যবসায়ের আর্থিক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। দুর্ঘটনা ব্যক্তি জীবনের সম্পত্তি বিনাশের ঝুঁকি দুর্ঘটনা বীমার আওতাভুক্ত। এ জাতীয় বীমার শর্ত অনুসারে নির্দিষ্ট প্রিমিয়ামের পরিবর্তে আশঙ্কাজনিত দুর্ঘটনাজনিত ক্ষতি সংঘটিত হলে বীমাকারী বীমাকৃত ক্ষতি প্রদান করে। অর্থাৎ এসব বীমা সাধারণত বিশেষ করে পরিবহন খাতে বেশি করা হয়। অর্থাৎ একজন পরিবহন মালিক তার গাড়ি যখন রোডে চলে তখন বিভিন্ন কারণে আগুন লেগে যেতে পারে, হরতালের সময় তাকে ভেঙে দিতে পারে, বড় ধরনের গাড়ির সংঘর্ষের মাধ্যমে গাড়ি নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সে আর্থিকভাবে বিরাট ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই আর্থিক ক্ষতিগ্রস্তকে রক্ষার জন্য সে কি করে, দুর্ঘটনা বীমা করে থাকে, পরিবহন বীমা। অর্থাৎ এই বীমার মাধ্যমে যদি তোর পরিবহনটি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে বীমা কোম্পানি তার সম্পূর্ণ দায় বহন করে। উপরোক্ত ব্যবসা থেকে আমরা আইনগত কার্যক্রম ছাড়াও আরো কিছু বিষয় আইন রয়েছে যা একজন ব্যবসায়ী উদ্যোক্তা যারা থাকলে এই বীমা সংক্রান্তে আরো বিভিন্ন প্রকার আইন আছে, এগুলো জানলে বুঝলে সে এই ব্যবসায়ে আর্থিক ক্ষতিগ্রস্ত হতে সে অনেকটা রক্ষা পেতে পারে। তাহলে আজকে আমরা বীমা সংক্রান্ত, বীমা বলতে কি বুঝো, বীমার প্রকারভেদ বলতে কি বুঝো, বীমা কিভাবে কার্যকরী কার্য সম্পাদন করে থাকে সে বিষয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজকে ক্লাস উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ। আবার পরের ক্লাসে আমাদের নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের আমাদের ক্লাসে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ।